নূর বাসায় এসেই সোজা নিজের রুমে চলে যায়। রুমে ঢুকেই দরজা বন্ধ করে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বারবার শুধু আদিত্যের বলা কথাটা কানে বাজছে। নূর দু হাত দিয়ে মুখ ঢেকে লাজুক হাসে। হার্টবিট খুবই দ্রুত চলছে। এ কেমন অনুভূতি? এমন অনুভূতি আগে কখনো হয়নি ওর। কেন এসব হচ্ছে তা বুঝতে পারছে না নূর। তবে যাই হোক, এইসব নূরের কাছে কেন যেন ভালো লাগছে, যে ভালো লাগা আগে কখনো হয়নি ওর। নূর 5 মিনিট হলো ওভাবেই দাঁড়িয়ে আছে। হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠায় ওর ভাবনার ছেদ পড়ে। বাসায় এখন বর্তমানে নূর ছাড়া কেউ নেই। রিপা ভার্সিটিতে এখনো ফেরেনি, আর রুবিনা বেগম রবিকে স্কুল থেকে আনতে গিয়েছে। তাই নূর নিজের রুমের দরজা খুলে মেইন দরজার কাছে দেখতে যায় কে এসেছে। নূর ভাবে হয়তো ছোট মা রবিকে নিয়ে চলে এসেছে, তাই আই হোল দিয়ে না দেখেই দরজা খুলে দেয়। কিন্তু দরজা খুলতেই যাকে দেখলো তাকে দেখে নূরের অন্তরাত্মা ভয়ে আঁতকে উঠল। এই লোকটা আবার এসেছে, এখন কি করবে ও? বাসায় তো কেউ নেই। ভয়ে জমে যাচ্ছে নূর। কি ব্যাপার সুইট হার্ট, আমাকে কি আজ বেশি হ্যান্ডসাম লাগছে? এভাবে তাকিয়ে আছো যে? দেখতে চাইলে দেখো, তবে ভিতরে আসতে দাও, তাহলে আরো ভালো করে দেখতে পাবে। আর আমিও তোমাকে ভালো করে দেখতে পাবো। চাইলে আরো অনেক কিছুও করতে পারবো। নূরের পুরো শরীর স্ক্যান করে শয়তানি হেসে একটু টেনে টেনে কথাগুলো বলল জনি। জনির এমন কথা আর কুদৃষ্টি দেখে নূরের সারা শরীর ভয়ে আর ঘৃণায় ভরে উঠল। জনি হলো রুবিনা বেগমের ভাইয়ের ছেলে। 1 নম্বরের বদমাস, মদখোর আর মেয়েবাজ লোক। নূরের ওপর ওর কুদৃষ্টি অনেক আগে থেকেই। মাঝে মধ্যেই এই বাসায় আসে আর নূরের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে। নানাভাবে নূরকে ছোঁয়ার চেষ্টা করে। নূর এই লোকটাকে দেখলেই ভয়ে ভয়ে থাকে। যতক্ষণ জনি বাসায় থাকে বেশিরভাগ সময় নিজেই রুমে বসে থাকে নূর। কাউকে কিছু বলতেও পারে না নূর, কারণ ও জানে ওর কথা কেউ বিশ্বাস করবে না। উল্টো ওকেই সবাই খারাপ বলবে। কি হলো সুইট হার্ট, সরো, ভিতরে ঢুকতে দাও। জনির কথা শুনে নূরের ভয় আরো বেড়ে গেল। বাসায় এই মুহূর্তে কেউ নেই, ওনাকে এখন কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। নূর কোনো রকমের সাহস নিয়ে বলল, ছোট মা বাসায় নেই, আপনি একটু পরে আসুন। নূরের কথা শুনে জনি যেন হাতে চাঁদ পেয়ে গেল। এমন একটা সুযোগই তো ও খুঁজছিল। নূর যেই দরজাটা বন্ধ করতে যাবে তার আগেই জনি হাত দিয়ে দরজা ঠেকালো। জোর করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। তারপর দরজাটা বন্ধ করে দিল। নূরের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা তো আরো ভালো কথা সুইট হার্ট, আমরা দুজন একা কিছু রোমান্টিক মুহূর্ত তৈরি করতে পারবো। কি বলো? বাই দা ওয়ে, আজকে কিন্তু তোমাকে সেই হট লাগছে। জনির দরজা বন্ধ করা এমন চাউনি আর বিচ্ছিরি কথা শুনে নূরের সারা শরীর ঘৃণায় রিরি করছে। ভয়ে ওর আত্মা বেরিয়ে যাচ্ছে। কি করবে এখনো? আজ কি ওর সব শেষ হয়ে যাবে? নিজেকে কিভাবে বাঁচাবে ও? নূর দৌড় দিয়েই নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই জনি খপ করে ওর হাতটা ধরে ফেলে। শয়তানি হাসি দিয়ে বলে, কোথায় যাচ্ছ সুইট হার্ট? মাত্রই তো খেলা শুরু হয়েছে, এখনো চলে যাবে? তা কি করে হয়, এখনো তো অনেক মজা করা বাকি আছে। কথাটা বলেই জনি নূরের হাত টেনে নিজের কাছে আনার চেষ্টা করে। নূরের ভয়ে জান বেরিয়ে যাচ্ছে, আর সহ্য করতে না পেরে নূর কান্না করে দেয়। কান্না করতে করতে কাকুতি মিনতি করে বলে, প্লিজ ছেড়ে দিন আমাকে, আপনার পায়ে পড়ি, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না, প্লিজ ছেড়ে দিন। কান্না করতে করতে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে নূর। জনি নূরের হাত টেনে নিজের আরো কাছে এনে বলে, সেটা কি করে হয় সুইট হার্ট? আর তুমি কাঁদছো কেন? আমি কি কষ্ট দিব নাকি? আমি তো তোমাকে অনেক আদর করব। কথাটা বলেই জনি এক হাত নূরের কোমরে রাখে। নূরের ঘৃণায় গা গুলিয়ে আসছে। জনির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য নিজের সর্বশক্তি দিয়ে জনিকে একটা ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে জনি খানিকটা পিছিয়ে যায়। নূর সেই সুযোগে এক দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে দরজাটা আটকাতে গেলে জনি এসে দরজা ঠেলে ধরে। নূর প্রাণপণ চেষ্টা করছে দরজাটা আটকানোর। হঠাৎ এমন সময় বাসায় কলিং বেল বেজে ওঠে। জনি ঘাবড়ে যে ওর হাত ঢিলা হয়ে যায়, আর সেই সুযোগে নূর দরজা বন্ধ করে দেয়। দরজার সাথে পিঠ ঠেকিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। জনি যে দরজা খুলে দেখে রুবিনা বেগম চলে এসেছে রবিকে নিয়ে। জনি একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, আরে তোমরা এসে গেছো, তোমাদের অপেক্ষায় করছিলাম। রুবিনা বেগম জনিকে দেখে হেসে ভেতরে ঢুকে বলল, আরে তুই কখন এলি? কেমন আছিস? এই তো ভালো, মাত্রই আসলাম, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা বস, আমি চা নাস্তা দিতে বলছি। না না ফুপি, আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসছি, পরে অন্য সময় আসবো।
বলেই জনি তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। নূর বাথরুমে যেয়ে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। একটু আগের ঘটনা মনে পড়তেই নূরের সারা শরীর ঘৃণায় ভরে যায়। নিজেকে দুনিয়ায় সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হচ্ছে। আজ ওরা আর একটু দেরিতে আসলেই ওর সব শেষ হয়ে যেত। নূরের বারবার জনির ওই জঘন্য কথা আর ছোঁয়াগুলো মনে পড়ছে। নূর ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে, তারপর হঠাৎ চিৎকার করে কাঁদতে থাকে। কেন সবসময় আমার সাথেই এমন হয়? কি দোষ আমার? এর থেকে মরে যাওয়াও ভালো। কান্না করতে করতে এসব বিলাপ করতে থাকে নূর। জনি যেখানে যেখানে ছুঁয়েছিল নূর সেসব জায়গায় জোরে জোরে ঘষতে থাকে। ঘষতে ঘষতে চামড়া প্রায় উঠে রক্ত বের হয়ে যায়, তবুও নূর থামে না। প্রায় 2 ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে বসে আছে নূর। হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে, সারা শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। এক সময় চোখ বন্ধ করে ফ্লোরে লুটিয়ে পড়ল নূর। সন্ধ্যা 6:30। পিটপিট করে চোখ দুটো খুলল নূর। মাথাটা প্রচন্ড ভারী আর ব্যথা করছে। মাথায় হাত চেপে ধরে কোনো রকম উঠে বসলো নূর। চারিদিকে তাকিয়ে দেখলো ও এখনো বাথরুমেই আছে। ওপরে এখনো শাওয়ার চলছে। নূর ওঠার চেষ্টা করতেই সারা শরীরের ব্যথায় কুকিয়ে উঠল। পুরো শরীরে অসম্ভব ব্যথা অনুভব করছে। নূর কোনো রকমে পানির কল ধরে উপরে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে রুমে এসে ভেজা কাপড় পাল্টে নিল, তারপর বিছানায় শুয়ে পড়ল। ওর আর নড়ার ক্ষমতা নেই। একটু পরেই শরীর কাঁপিয়ে জ্বর এসে গেল। ভার্সিটিতে আদিত্য কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে নূরের অপেক্ষায়। আজ কেন যেন ওর খুব অস্থির অস্থির লাগছে। মনের ভেতর কেমন ছটপট করছে, কিন্তু কেন তা বুঝতে পারছে না। ধীরে ধীরে 8 ঘন্টা পেরিয়ে গেল, তবু নূরের আসার খবর নেই। আদিত্য ভাবছে নূরের কি এখনো ক্লাস শেষ হয়নি? এত দেরি হচ্ছে কেন? আবার এটা ভেবে নিজেই নিজেকে সান্ত্বনা দেয় যে হয়তো কোনো এক্সট্রা ক্লাস আছে, এজন্য দেরি হচ্ছে, একটু পরেই হয়তো চলে আসবে। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে যায়, নূর এখনো আসছে না। এবার আদিত্যের অস্থিরতা আরো বাড়তে থাকে। মনের ভেতর কেমন যেন ভয় লাগতে শুরু করে। তাহলে কি নূর আজকের আসেনি? না না, এসেছে, হয়তো কোনো কাজে আটকে গেছে, একটু পরেই চলে আসবে। এসব ভাবতে ভাবতে 2 ঘন্টা পার হয়ে যায়। মেয়েটা কি সত্যিই আসেনি আজ? কিন্তু কেন আসেনি? কি হয়েছে ওর? কোনো সমস্যা হলো না তো? আচ্ছা, ওর কি শরীর খারাপ করেছে? এইসব ভাবতে ভাবতে আদিত্যের অস্থিরতা আরো বাড়তে লাগলো। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে ওর। আদিত্য শার্টের ওপরে 2টো বোতাম খুলে দিল নিজের অস্থিরতা দূর করার জন্য। তারপর উঠে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। না, কিছুতেই শান্তি পাচ্ছে না। আদিত্য আর থাকতে না পেরে ওখান থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে তাসির আর আবিরদের কাছে দাঁড়ালো। আবির আর তাসির আদিত্যকে দেখে একটু অবাক হলো। তাসির ভ্রু কুঁচকে বলল, কিরে, তোকে এমন এলোমেলো দেখাচ্ছে কেন? আর নূর কই? ওকে তো আজ যেতে দেখলাম না। আদিত্য চিন্তিত সুরে বলল, নূর আজ আসেনি এখানে। তাসির বলল, আজ ক্যাম্পাসে আসেনি? জানি না। তারপর আদিত্য আবিরকে জিজ্ঞেস করলো, আবির, তুই তানিকে জিজ্ঞেস কর তো নূর এসেছে কিনা। আবির বলল, ভাই, তানি তো আজ ভার্সিটিতে আসেনি, ওর মামা নাকি অসুস্থ, তাকে দেখতে গেছে। তাসির আদিত্যের কাঁধে হাত দিয়ে বলল, হয়তো তানি আসেনি তাই নূরও আসেনি, তুই চিন্তা করিস না। আবির একটু দুষ্টুমি করে বলল, হ্যাঁ ভাই, টেনশন করিস না, একদিন চুমু না খেলে মরে যাবি না তুই। হা হা হা। আদিত্য ধমক দিয়ে বলল, শাট আপ, সবসময় খালি তোর ফান। কথাটা বলেই হনন করে চলে গেল আদিত্য। শরীরের জ্বর আর ব্যথা নিয়েই দুপুরে রান্না করেছে নূর। না করেই বা কি উপায় আছে? জ্বরের কারণে সকালে উঠে কাজ করতে না পারায় রুবিনা বেগম দুনিয়ার কথা শুনিয়েছে, তাই এখন জ্বর নিয়েই কাজ করছে নূর। রবি অবশ্য ওকে কাজ করতে না করেছে, কিন্তু ওই ছোট মানুষের কথা এ বাড়িতে কেই বা শুনবে। জ্বরের কারণে সকালে ভার্সিটিতেও যেতে পারেনি। রবি একটা নাপা এনে দিয়েছিল, সেটা খেয়ে জ্বরটা একটু কমেছে, তবে পুরোপুরি সরেনি। শরীরের এখনো প্রচুর ব্যথা। রাত 10টা। আদিত্য সোফায় বসে খরগোশছানাটার দিকে তাকিয়ে নূরের কথা ভাবছে। আজ সারাটা দিন ওর অস্থিরতা কেটেছে, অফিসের কাজেও মন দিতে পারেনি, কোনো কিছুই ভালো লাগছে না ওর। বারবার শুধু নূরের কথা মনে পড়ছে। আজ ডিনারটাও ঠিক মতো করেনি। আদিত্য উঠে গিয়ে নিজের বেডরুমে যেয়ে ঠাস করে খাটে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই আবারও নূরের চেহারাটা ভেসে উঠল। আদিত্য শুধু এপাশ ওপাশ গড়াগড়ি করছে, ঘুমের ছিটাফোঁটাও নেই ওর চোখে। ভাবছে একবার যদি নূরের সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি লাগতো। আদিত্যের নিজের ওপরে নিজেরই চরম রাগ লাগলো। কত বড় ইডিয়েট তুই, আদি!
এতদিন হলো নূরের সাথে পরিচয়, অথচ ওর নাম্বারটাই এখনো জানিস না? এত বড় ডাফার তুই! নূরের নাম্বার নিয়ে রাখলে এখন আর এত টেনশনে মরতে হতো না। এসব বলে আদিত্য নিজেই নিজেকে বকতে থাকে। সারা রাত এভাবেই কেটে যায়। কিছুতেই ঘুম আসে না আদিত্যের। নূর রেডি হচ্ছে ভার্সিটির জন্য। বাসায় থেকেই বা কি হবে, আরাম তো আর করতে পারবে না। তার চেয়ে বরং ভার্সিটিতে যাওয়াই ভালো, মনটা একটু ফ্রেশ হবে। শরীরে এখনো একটু জ্বর আছে নূরের, আর ব্যথাও আছে। অতিরিক্ত ঘষার কারণে নূরের হাতের ওপর চামড়াটা উঠে ঘায়ের মতো হয়ে গেছে, যার জন্য কাজ করতে অনেক কষ্ট হচ্ছে ওর। তবুও সকালে উঠে সব কাজ শেষ করেছে, না করে যে উপায় নেই। অনেক কষ্টে জামাটা চেঞ্জ করে রেডি হলো নূর। কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চের ওপরে বসে আছে নূর। একটা ক্লাস করেই ওর শরীরটা কেমন যেন খারাপ লাগছিল, আর তানিও আজ আসেনি, তাই এখানে চলে এসেছে। এখানে আসলে ওর মনটা ফ্রেশ হয়ে যায়। অনেকক্ষণ ধরে বসে আছে তানি, এখন ওর মাথাটা কেমন ভারী হয়ে আসছে, মনে হচ্ছে জ্বর আবার বাড়ছে। কাল থেকে না খেয়ে থাকার কারণে অনেক দুর্বল লাগছে। আদিত্য তাড়াহুড়ো করে আসছে, বুকের ভেতর দুরুদুরু করছে, মনে মনে ভয় লাগছে যদি আজও নূর না আসে। আদিত্য বেঞ্চের কাছাকাছি আসতেই পিছন থেকে নূরকে দেখতে পায়। আদিত্য ভীষণ খুশি হয়ে গেল। তার মানে নূর এসেছে। আদিত্যের খুশিতে ইচ্ছা করছে এক্ষুনি নূরকে গিয়ে জড়িয়ে ধরতে। না না, এটা একটু বেশি হয়ে যাবে। আদিত্য নিজেকে স্বাভাবিক করে এগিয়ে গেল নূরের কাছে। নূর সামনের দিকে চেয়ে অন্যমনস্ক হয়ে বসে আছে। আদিত্য যে নূরের পাশে বসে তড়িৎ গতিতে বলল, কাল আসনি কেন? আদিত্যের কথা শুনে নূর পাশে ফিরে আদিত্যের দিকে তাকালো। নূর তাকাতেই আদিত্যের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, চোখে মুখে আতঙ্কের ছাপ ভেসে উঠল। এ কি হাল হয়েছে মেয়েটার? এমন দেখাচ্ছে কেন ওকে? মেয়েটা কি অসুস্থ? ভাবতেই আদিত্য অস্থির হয়ে নূরকে জিজ্ঞেস করলো, হেই, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? তুমি কি অসুস্থ? আদিত্যের এমন অস্থিরতা দেখে নূর অবাক চেয়ে রইল আদিত্যের দিকে। শরীরে জ্বর বাড়ার কারণে কেমন ঘোর লেগে আসছে নূরের। ঘোরের ভেতরেই নূর আদিত্যের দিকে একধানে চেয়ে থেকে ভাবে, উনি এত অস্থির হচ্ছেন কেন আমাকে নিয়ে? আমার জন্য কি উনার চিন্তা হচ্ছে? কিন্তু কেন হচ্ছে? আমি কে হই ওনার? কেনই বা চিন্তা করবে? আমার জন্য তো কেউ চিন্তা করে না। আমি মরলেও কারোর যায় আসে না, তবে উনি কেন এত চিন্তা করছে? আচ্ছা, উনিও তো একটা ছেলে, তাহলে উনি তো কখনো ওই পচা জনের মতো আমার দিকে নজরে তাকায় না। ওনার চোখে সবসময় শুধু মুগ্ধতা দেখা যায়, কখনো আমাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করে না, কখনো খারাপ কথাও বলে না, আর সবার মতো আমাকে অবহেলা করে না। নূরের এভাবে চুপ করে চেয়ে থাকা দেখে আদিত্যের ভয় আরো বেড়ে যায়। আদিত্য এবার নূরের হাত ধরে হালকা ঝাঁকিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? আদিত্য নূরের হাত ধরায় নূর হাতে ব্যথা পেয়ে কোকিয়ে ওঠে। আহ! আদিত্য ভ্রু কুঁচকে নূরের হাতের দিকে তাকায়, আর তাকাতেই আটকে ওঠে ও। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা শুরু হয়। নূরের হাতটা নিজের হাতে নিয়ে কতক্ষণ চেয়ে থাকে আদিত্য। ইস, কি বেহাল অবস্থা হয়েছে। আদিত্যের চোখ দুটো লাল হয়ে আসছে, আর সহ্য করতে পারছে না। চোখ বন্ধ করে নেয় আদিত্য। কিছুক্ষণ দম নিয়ে আবার চোখ খুলে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে নূরের দিকে তাকিয়ে বলল, কিভাবে হয়েছে এটা? কে করেছে? টেল মি এভরিথিং। নূরের চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, শরীরটা অবশ হয়ে আসছে। নূর আর থাকতে পারে না, চোখ বন্ধ করে আদিত্যের গায়ে ঢলে পড়ে। হসপিটালের বেডে শুয়ে আছে নূর, এখনো জ্ঞান ফিরেনি। পাশেই টুলের ওপর বসে আছে আদিত্য, দুই হাতের কনুই বেডের ওপর ঠেকিয়ে, হাতের আঙুলগুলো মাথার দুই পাশে চুলের মধ্যে ঢুকিয়ে চুল টেনে ধরে মাথা নিচু করে বসে আছে। টেনশনে মাথাটা ফেটে যাচ্ছে ওর। নিজের ওপর চরম রাগ লাগছে। নূরের জীবনে কিছু একটা সমস্যা আছে, সেটাও বুঝতে পারলেও এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানতে পারছে না। এটা ভেবেই ওর রাগ লাগছে। নূরের শরীরে যে মাঝে মধ্যেই আঘাতের চিহ্ন দেখা যায়, সেটাও ওর নজরে এড়ায়নি। নূরকে কিছু জিজ্ঞেস করলে কখনোই ঠিক মতো বলে না। আদিত্য বুঝে গেছে নূর কখনোই নিজে থেকে কিছু বলবে না। যে করেই হোক ওকে সবকিছু জানতেই হবে। এতদিনে চুপ করে থাকলেও আর না, বিশেষ করে আজকের এই ঘটনার পরে তো কিছুতেই না। আদিত্য জেনেই ছাড়বে যে করেই হোক। কিছুক্ষণ আগের কথা মনে করছে আদিত্য, তখন যদিও না থাকতো তাহলে না জানি কি হয়ে যেত। কিছুক্ষণ আগে নূর যখন অজ্ঞান হয়ে আদিত্যের গায়ে ঢুলে পড়ে, আদিত্য প্রচন্ড ভয় পেয়ে যায়। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। আদিত্য নূরের মুখটা দুই হাতে ধরে সামনে এনে দেখে নূর অজ্ঞান হয়ে গেছে। আদিত্য নূরের গালে হাত দিয়ে বুঝতে পারে ওর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। নূরের এমন অবস্থা দেখে আদিত্যের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দেয়।
ও কি করবে কিছুই বুঝতে পারছে না, গলা শুকিয়ে আসছে, হাত পা কেমন যেন কাঁপছে। আদিত্য আলতো করে নূরের গালে চাপড় দিয়ে উত্তেজিত হয়ে বলল, নূর, এই নূর, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? চোখ খোলো প্লিজ। চোখ খুলছো না কেন? কি হয়েছে তোমার? আদিত্য আর বসে না থেকে নূরকে কোলে তুলে নিল। নূরকে কোলে নিয়েই দৌড় দিল আদিত্য। আবির আর তাসির আদিত্যকে এভাবে নূরকে কোলে নিয়ে আসতে দেখে দুজনেই অবাক হলো। আদিত্য ওদের কাছে এসে উত্তেজিত হয়ে আবিরকে বলল, আবির, গাড়ি বের কর ফাস্ট। তাসির চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? আর নূর এভাবে বেহুশ হয়ে আছে কেন? এত কিছু বলার টাইম নেই, ওকে আগে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। তারপর আবিরের দিকে তাকিয়ে বলল, কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি গাড়ি বের কর। আবির বলল, ওকে ওকে রিল্যাক্স ভাই, আমি এখনই গাড়ি বের করছি, তুমি নূরকে নিয়ে আসো। আবির দৌড়ে যে গাড়ি বের করলো। আদিত্য নূরকে কোলে নিয়েই গাড়ির কাছে গেল। ভার্সিটির সবাই অবাক হয়ে হাঁ করে আদিত্যর দিকে তাকিয়ে আছে। দ্য গ্রেট সাদমান সাওরিয়ার আদিত্য কিনা একটা মেয়েকে এভাবে কোলে নিয়ে যাচ্ছে, এটা যেন কারোর বিশ্বাসই হচ্ছে না। আদিত্য নূরকে কোলে নিয়েই গাড়ির পিছনের সিটে বসলো। আবির ড্রাইভ করছে আর তাসির ওর পাশের সিটে বসেছে। আদিত্য এখনো নূরের গালে হাত দিয়ে বারবার ওকে ডেকে যাচ্ছে। তাসির পিছনে তাকিয়ে আদিত্যকে দেখছে। এর আগে কখনো ওকে এত টেনশনে দেখেনি, কেমন পাগলের মতো হয়ে গেছে। ওরা হসপিটালে এসে তাড়াতাড়ি নূরকে একটা কেবিনে নিয়ে যায়। তারপর ডাক্তার এসে নূরকে দেখে বলে, অতিরিক্ত জ্বরের কারণে বেহুশ হয়ে গেছে আর ওনার শরীরটাও খুব দুর্বল, হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো করেনি। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, একটু পরেই ওনার জ্ঞান ফিরে আসবে। তারপর ডক্টর ইঞ্জেকশন দিয়ে চলে গেল। বর্তমান নূর পিটপিট করে চোখ খুলে তাকালো। মাথাটা প্রচুর ভারী ভারী লাগছে। নূর মাথাটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখার চেষ্টা করলো ও কোথায় আছে। এটা তো হসপিটাল মনে হচ্ছে, আমি এখানে কি করে এলাম? নূর সামনে তাকিয়ে দেখে আদিত্য হাতের ভেতর মাথা গুজে বসে আছে। নূর আস্তে করে বলল, শুনছেন? নূরের ডাকে আদিত্য চমকে তাকালো নূরের দিকে। আদিত্যকে দেখে নূর একটু অবাক হলো। ওনাকে এমন দেখাচ্ছে কেন? চুলগুলো এলোমেলো, শার্টটাও কুচিমুচি হয়ে আছে, চোখ দুটো কেমন লাল হয়ে গেছে। নূরের জ্ঞান ফেরা দেখে আদিত্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর নূরের মুখের দিকে হালকা ঝুঁকে উত্তেজিত হয়ে বলল, এখন কেমন লাগছে তোমার? ঠিক আছে তুমি? তখন কি হয়ে গিয়েছিল? আর এত জ্বর কিভাবে বাঁধালে? এত জ্বর নিয়ে ক্যাম্পাসে আসার কি দরকার ছিল? বাসায় রেস্ট করতে পারোনি? নূর একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, আরে আরে থামুন, একসাথে এত প্রশ্নের উত্তর কিভাবে দিব? আমি এখন ঠিক আছি, হঠাৎ জ্বরটা এত বেড়ে যাবে বুঝতে পারিনি, সরি। নূরের কথার ভেতরেই তাসির আর আবির কেবিনে ঢুকলো। তাসির মুচকি হেসে নূরকে বলল, এখন কেমন লাগছে? ঠিক আছে তুমি? নূরও মুচকি হেসে বলল, জি ভাইয়া, এখন ঠিক আছি। সরি, আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হলো। আবির ক্যাবলা হাসি দিয়ে বলল, আরে সরি কেন বলছো নূর? আমার তো উল্টো তোমাকে থ্যাঙ্কস দিতে ইচ্ছা করছে। তোমার জন্য আজ এত সুন্দর সুন্দর নার্সদের দর্শন হলো। বাহ, এক একটা যেন কোনো বলিউডের নায়িকা। আমার তো এখন রোগী হয়ে এখানে ভর্তি হতে ইচ্ছা করছে। এত সুন্দর সুন্দর নার্সদের সেবা পেলে আর কি লাগে? তাসির দুষ্টু হেসে বলল, হ্যাঁ ঠিক বলেছিস। এক কাজ করি, তানিকে ফোন করে এখানে ডেকে আনি, তারপরও সুন্দর করে তোর হাত পা গুলো ভেঙে দিয়ে যাবে। তারপর তুই বসে বসে সেবা নিস তোর সুন্দর সুন্দর নার্সদের দিয়ে, কেমন? আবির মেকি হাসি দিয়ে বলল, না না ভাই, তার আর দরকার নেই, আমি তো শুধু মজা করছিলাম। তুই তো শুধু সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস। টেক ইট চিল, পিল ইয়ার, হে হে। তাসির বাঁকা হেসে বলল, আর আয়ানা উট পাহাড়কে নিচে। এদের কাণ্ড দেখে নূর হালকা হেসে দিল। আদিত্যের মনের ভেতরও একটু ভালো লাগলো নূরের হাসি দেখে। তাসির আদিত্যকে একটা বাক্স দিয়ে বলল, এই যে তোর চিকেন স্যুপ। আদিত্য মাথা নাড়িয়ে বক্সটা হাতে নিল। তারপর আবির আর তাসির বাইরে চলে গেল। আদিত্য বক্সটা পাশের ছোট টেবিলে রেখে নূরের দুই বাহু ধরে উঠে বসাতে সাহায্য করছে। নূরকে হালকা উঠিয়ে পিঠের সাথে একটা বালিশ দিয়ে বেডের মাথা সাথে হেলান দিয়ে বসালো। আদিত্যের এত কাছে আসায় নূরের বুকের ভেতর ধুকপুক শুরু করে দেয়। লজ্জাও লাগছে কেমন। নূরকে বসিয়ে দিয়ে আদিত্য টেবিলের থেকে বক্সটা নিয়ে বক্সের ঢাকনা খুলে চিকেন স্যুপটা নূরের সামনে ধরে বলে, নাও স্যুপটা শেষ করো। নূর অসহায় মুখ করে বলে, আমার খিদে নেই, এখন খেতে ইচ্ছে করছে না। আদিত্য রাগী কণ্ঠে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, খেতে বলেছি খাবে। এমনিতেই আমার মেজাজ খারাপ হয়ে আছে, আমাকে আর রাগিও না, তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। আদিত্যের রাগের সামনে নূর আর কিছু বলার সাহস পায় না। হাত বাড়িয়ে বক্সটা নিতে গেলে হাতে ব্যথা পায় নূর।
আদিত্য বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, দাঁড়াও, তোমাকে নিতে হবে না। আদিত্য নিজেই বক্সটা হাতে নিল, তারপর 1 চামচ স্যুপ নিয়ে নূরের মুখের সামনে ধরে বলল, নেও, এখন খাও। নূর অবাক হয়ে একবার স্যুপের দিকে আর একবার আদিত্যের দিকে তাকিয়ে ভাবছে, উনি কি আমাকে খাইয়ে দিতে চাচ্ছে? আদিত্য ভ্রুকুচকে বলল, খাওয়া বাদ দিয়ে এভাবে তাকিয়ে আছো কেন? মুখে নাও ফার্স্ট। নূর ভালো মেয়ের মতো স্যুপটা খেয়ে নিল। খাওয়ানোর শেষে আদিত্য বক্সটা রেখে নূরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার বলো, এসব কি করে হলো? নূর থতমত খেয়ে গেল। আদিত্যকে এখন কি বলবে? নিজের জীবনের জঘন্য সত্যিটা কাউকে জানাতে চায় না নূর। নূর আমতা আমতা করে বলল, তো তেমন কিছুই না, আসলে কাল একটু বেশিক্ষণ শাওয়ার নিয়েছিলাম তো, তাই হয়তো একটু জ্বর এসেছে। আদিত্য আবার বলল, আচ্ছা, তো হাতের এই অবস্থা কিভাবে হয়েছে? নূরের হাতের কথা শুনে কালকের ওই ঘটনার কথা মনে পড়ে গেল। মনের ভেতর খুব কষ্ট হচ্ছে নূরের, তবুও মুখে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, এটা তো কাল বাথরুমে পড়ে গিয়েছিলাম, তাই এমন হয়েছে। আদিত্যের রাগে মাথা ফেটে যাচ্ছে। নূর যে ওকে মিথ্যা বলছে তাও ভালোই বুঝতে পারছে। ইচ্ছা করছে মেয়েটাকে ঠাটিয়ে একটা চড় মারতে। সত্যিটা কেন বলছে না? আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এভাবে রেগে কাজ হবে না, কোনো না কোনো উপায়ে ওকে জানতেই হবে সবকিছু। হঠাৎ নূরের কথায় আদিত্যের ভাবনায় ছেদ পড়ে। কয়টা বাজে এখন? আদিত্য ঘড়ি দেখে বলল, 3টা বাজে। নূর আঁতকে উঠে বলল, কি, এত দেরি হয়ে গেছে? আমাকে এখনই বাসায় যেতে হবে। কথাটা বলেই তাড়াহুড়ো করে নামতে নেয় নূর। বেডের নিচে পা রাখতেই মাথাটা কেমন ঘুরে উঠল নূরের। মাথায় হাত দিয়ে বসে পড়ল নূর। আদিত্য একটা ধমক দিয়ে বলল, কি করছো? পাগল হয়ে গেছো? এমন দুর্বল শরীর নিয়ে কেউ এভাবে ওঠে? ইডিয়েট, এখনই তো পড়ে যেতে। বাসায় কি একটু পরে যাওয়া যাবে না? কি এমন রাজ্য কাজ ফেলে এসেছো যে এক্ষুনি যেতে হবে? নূর কি বলবে আদিত্যকে? তাকে তো আর বলা যাচ্ছে না যে বাসায় যেতে দেরি হলে ওর সৎমা ওকে আর বাসায় তুলবে না, বরং এটা নিয়ে আরো তুলকালাম বাদিয়ে দিবে। নূর অসহায়ভাবে বলল, আসলে বাসায় যেতে দেরি হলে সমস্যা হবে, আমাকে এক্ষুনি যেতে হবে প্লিজ। আদিত্য একটু নরম হয়ে বলল, ঠিক আছে চলো, আমি দিয়ে আসছি তোমায়। না না, তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, কত যেতে পারবে তা তো দেখতেই পাচ্ছি। আমি যখন বলেছি তখন আমি দিয়ে আসবো, দ্যাটস ফাইনাল। নূর আর কিছু বলে না। আস্তে আস্তে আবার উঠে দাঁড়ায় নূর। একবার সামনে বাড়াতেই হুট করে আদিত্য নূরকে কোলে তুলে নিল। আচমকা এমন হওয়ায় নূর হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে তাকালো আদিত্যের দিকে। সারা শরীর কেঁপে উঠল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন আপনি? নামান আমাকে প্লিজ, আমি হেঁটেই যেতে পারবো। নামার জন্য মোচড়ামুচড়ি করতে লাগলো নূর। আদিত্য আবারও চোখ গরম করে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করেছি কি পারবে কি পারবে না? বেশি কথা না বলে চুপচাপ থাকো, না হলে কিন্তু এক্ষুনি ফেলে দেব। নূর করুণ স্বরে বলল, দেখুন, সবাই দেখলে খারাপ ভাববে, হাসাহাসি করবে, প্লিজ বোঝার চেষ্টা করুন। আদিত্য রাগ দেখিয়ে বলল, টু হেল উইথ দেম, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এভরিওয়ান। তুমি যদি এখনই নাড়াচাড়া বন্ধ না করো তাহলে কিন্তু সত্যিই ফেলে দিব। কথাটা বলে আদিত্য নিজের হাত দুটো ঢিলা করে নূরকে ফেলে দিতে নেয়। পড়ে যাওয়ার ভয়ে নূর তাড়াতাড়ি করে নিজের হাত দিয়ে আদিত্যর গলা জড়িয়ে ধরে। তারপর করুণ সুরে বলে, না না, প্লিজ ফেলবেন না আমাকে, আমি চুপ করে থাকবো, সত্যি বলছি। আদিত্য বাঁকা হেসে বলল, গুড গার্ল, এখন চুপচাপ থাকবে, একটা কথাও বলবে না। তারপর আদিত্য নূরকে কোলে নিয়ে বাইরে বের হলো। আদিত্যকে দেখে আবির আর তাসির দুজনই মুখ টিপে হাসছে। হাসপাতালের সবাই হাঁ করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূর লজ্জায় মনে হচ্ছে এক্ষুনি মাটির ভেতর ঢুকে যাবে। আদিত্য নূরকে কোলে নিয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। আবির আর তাসিরও চলে এসেছে। আবির ওদেরকে একা ছাড়ার জন্য তাসিরকে চোখ টিপ দিয়ে ইচ্ছাকৃতভাবে বলল, ভাই, আমাদের একটু কাজ আছে, আমরা যাচ্ছি, তুই বরং নূরকে নামিয়ে দিয়ে আয়। তাসিরও মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে ও, আমাদের কাজ আছে, আমরা যাচ্ছি। আদিত্য ভ্রুকুচকে বলল, তোদের আবার হঠাৎ কি কাজ পড়লো? আবির বলল, আরে আছে ভাই, তোমাকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন গাড়ির দরজাটা খোল। আবির গাড়ির সামনের দরজাটা খুলে দিল। আদিত্য নূরকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিল। তারপর নিজে যে ড্রাইভিং সিটে বসলো। আবির আর তাসির ওদের বাই বলে চলে গেল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, সিট বেল্ট বাঁধো। নূর দ্বিধায় পড়ে গেল। ও তো জানেই না কিভাবে সিট বেল্ট বাঁধতে হয়। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে নিজেই সিট বেল্ট বাঁধার জন্য নূরের দিকে এগিয়ে গেল। আদিত্যকে এভাবে এগিয়ে আসতে দেখে নূর হকচকিয়ে গেল।
নিজের হাত দুটো উপরে তুলে মাথাটা পেছন দিকে সিটের সাথে সেটে বসলো। আদিত্য সিট বেল্ট বাঁধার সময় ওর মাথাটা নূরের মুখের সামনে ঝুঁকে গেল। আদিত্য এত কাছে আসায় নূরের দম যেন বন্ধ হয়ে এলো, বুকের ভেতর ঢিপ ঢিপ করতে শুরু করলো। নূর চোখ বন্ধ করে ফ্রিজড হয়ে বসে রইল। আদিত্য সিট বেল্ট বেঁধে মাথাটা উপরে তুলতেই ওর চোখ আটকে গেল নূরের মায়াবী চেহারায়। আদিত্যর নাক প্রায় নূরের নাক ছুঁই ছুঁই। এত কাছ থেকে নূরকে দেখে আদিত্যের যেন নেশা ধরে যাচ্ছে, কেমন ঘোর লেগে আসছে। নূরের শরীরের সেই মিষ্টি ঘ্রাণটা আদিত্যকে আরো বিমোহিত করছে। আদিত্যর নজর যায় নূরের মোহনীয় রসালো ঠোঁটের দিকে। আদিত্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁটের দিকে। গলা শুকিয়ে যাচ্ছে আদিত্যের, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, বারবার শুকনো ঢোক গিলছে। আদিত্যের ইচ্ছে করছে এখনই এই মধুর স্বাদ নিতে। হঠাৎ পেছন থেকে আসা গাড়ির হর্নের আওয়াজে আদিত্যের হুঁশ আসে। ও এক ঝটকায় সরে এসে নিজের সিটে বসে, মাথাটা একটু ঝাঁকিয়ে নিজেকে ঠিক করে, তারপর গাড়ি স্টার্ট দেয়। নূর এতক্ষণ চোখ বন্ধ করেই বসেছিল, গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনে চোখ খুলে তাকায়। পাশে তাকিয়ে দেখে আদিত্য সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। নূর একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঠিক করে বসে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে নূর। এখন ওর একটু ভালো লাগছে। রাস্তায় ওদের ভিতরে আর তেমন কোনো কথা হয় না। বাসার কাছাকাছি আসতেই নূর আদিত্যকে বলল, ব্যাস ব্যাস, এখানেই থামান, আমি এখানেই নেমে যাব। আদিত্য বলল, এখানে তোমার বাসা? এখান থেকে আর একটু ভেতরে, ওই গলিতে আপনার গাড়ি যাবে না, তাই এখানেই নামাতে হবে। আদিত্যের মনে হচ্ছে রাস্তাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন। নূর বলল, তাহলে আমি এখন আসি, আপনাকে অনেক ধন্যবাদ। বলেই গাড়ির দরজা খুলতে নেয় নূর। আদিত্য নূরের হাত ধরে বলে উঠল, 1 মিনিট। তারপর পেছনের সিট থেকে একটা ওষুধের প্যাকেট বের করে নূরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে তোমার ওষুধ আছে, এগুলো নিয়মিত খাবে, আর অয়েনমেন্টটা হাতে নিয়মিত লাগাবে, আর হ্যাঁ, সময় মতো খাবার খাবে, বুঝতে পেরেছো? নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, এখন আমি আসি। ওকে, যাও, নিজের খেয়াল রেখো। নূর মাথা ঝাঁকিয়ে গাড়ি থেকে নেমে সামনে এগুলো বাসার উদ্দেশ্যে। আদিত্য নূরের যাওয়ার পানে চেয়ে রইল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই আদিত্য তড়িৎ গতিতে গাড়ি থেকে নেমে নূরের দিকে দৌড়ালো। নূরের সামনে এসে ঝট করে বলল, তোমার নাম্বারটা দাও। হঠাৎ এমন হওয়ায় নূর একটু থতমত খেয়ে যায়, তারপর নিজেকে সামলে বলে, না, নাম্বার আমার? আদিত্য বলল, হ্যাঁ, তোমার ছাড়া আর কার? নাম্বারটা দাও। নূর আমতা আমতা করে নাম্বার দিয়ে দিল। আদিত্য নাম্বার নিয়ে বলল, ওকে, বাই। তারপর নূর চলে গেল। আদিত্য আবার গাড়ি যেয়ে বসলো, গাড়ি স্টার্ট দিতে যাবে। এমন সময় ওর নজর গেল নূর যেখানে বসেছিল সেই সিটের নিচে। দেখলো বইয়ের মতো কিছু একটা পড়ে আছে। আদিত্য হাত বাড়িয়ে জিনিসটা উঠিয়ে দেখলো একটা ডায়েরি, একটা পার্সোনাল ডায়েরি। আদিত্য ভাবলো এটা নিশ্চয়ই নূরের, হয়তো ওর ব্যাগ থেকে পড়ে গেছে। আদিত্য নূরকে ডায়েরিটা ফেরত দেওয়ার জন্য গাড়ি থেকে বের হতে নিতেই আবার কি যেন মনে করে থেমে গেল। আদিত্য ভাবছে নূর নিজে থেকে তো কখনো কিছু বলবে না, হয়তো এই ডায়েরি থেকেই কিছু জানা যেতে পারে। কথাটা ভেবেই আদিত্য আর যায় না নূরের কাছে, গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। রাত 10টা বাজে। আদিত্য সেই কখন থেকে নূরের ডায়েরিটা হাতে নিয়ে বসে আছে বেডের ওপর। পড়বে কি পড়বে না বুঝতে পারছে না। আদিত্য ভালো করেই জানে এভাবে কারোর পার্সোনাল ডায়েরি পড়াটা ঠিক না। নূর জানতে পারলে যদি রাগ করে, কিন্তু নূরের ব্যাপারে জানতে হলে ওকে এটা পড়তেই হবে। আদিত্য আর না ভেবে পড়ার সিদ্ধান্ত নেয়, পড়ে যা হয় দেখা যাবে। আদিত্য ডায়েরিটা খুলতেই দেখতে পেল সুন্দর করে লেখা নূরের আত্মকথা। আদিত্য লেখাটার ওপর আলতো করে হাত বোলালো, তারপর পৃষ্ঠা উল্টিয়ে আসল লেখার পৃষ্ঠায় গেল। আদিত্য প্রথম পৃষ্ঠা খুলতেই সর্বপ্রথম যে শব্দটা দেখতে পেল তা হলো অপয়া। আদিত্য একটা ধাক্কা খেলো, ভ্রু কুঁচকে তাকিয়ে পড়া শুরু করলো। প্রথম পৃষ্ঠা, অপয়া। হ্যাঁ, আমি অপয়া। সবাই হয়তো ভাববে এটা আবার কেমন নাম। নাম আমার অবশ্য একটা আছে, যেটা আমার দাদি রেখেছিল আমার জন্য, মেয়রুমা নূর। তবে সেটা শুধু নাম মাত্রই রাখা। সেই ছোটবেলা থেকে এই অপয়া কথাটা এতবার শুনেছি, নিজের নামটাও এতবার শুনিনি। ছোটবেলায় যখন সবাই আমাকে অপয়া বলতো তখন আমি বুঝতে পারতাম না, ভাবতাম এটা হয়তো আমার কোনো নাম, যেমন সবার বাবা মা তাদের ছেলে মেয়েদের আদর করে সোনা, জাদু বলে ডাকে, হয়তো আমাকেও সবাই আদর করে ওই নামে ডাকে। কিন্তু ধীরে ধীরে যখন একটু বড় হতে লাগলাম তখন বুঝলাম এটা কোনো আদরের ডাক না। কারণ সবার বাবা মা যখন তাদের ছেলে মেয়েদের সোনা জাদু বলে ডাকতো তখন তারা তাদের ছেলে মেয়েদের অনেক আদর সোহাগও করতো। কিন্তু আমার সাথে এমন কিছুই হতো না, উল্টো আমাকে সবসময় বকাঝোকা আর মার দিত। যখন বড় হলাম তখন বুঝলাম ওটা কোনো নাম না, বরং আমার জীবনের চরম সত্য আর আমার জীবনের অভিশাপ, যেটা নিয়ে হয়তো আমাকে সারা জীবন বাঁচতে হবে।
অন্য পৃষ্ঠা। সবাই বলে আমার জন্য নাকি আমার মা মারা গেছে। আমি আমার মাকে খেয়েছি, আমার দাদিকে খেয়েছি, এমনকি আমার বাবাও তাই মনে করে। সবার কথা শুনতে শুনতে এখন আমার নিজেরও মনে হয় আমি আসলেই একটা অপয়া। আমার জন্য সবাই চলে যায়, মা দাদি আমাকে রেখে চলে গেছে, আর বাবা থেকেও নেই। সেও আমাকে দেখতে পারে না। ছোট মার অত্যাচারেও এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট বাবার অবহেলায় লাগে। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় বাবা যদি একটু আমার মাথায় হাত বুলিয়ে দিত, তাহলে হয়তো আমার সব কষ্ট দূর হয়ে যেত। অন্য পৃষ্ঠা। আমার বান্ধবী তানি, তুই কেন ওই বাড়িতে পড়ে থাকিস আর ওদের এত অত্যাচার সহ্য করিস? ছেড়ে দে ওই বাড়ি, নিজেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের মতো চল। কিন্তু ওকে কিভাবে বোঝাই? বলাটা যতটা সহজ, বাস্তবটা ততটাই কঠিন। ইন্ডিপেন্ডেন্ট বললেই ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় না, বিশেষ করে একটা মেয়ের জন্য। আমাদের সমাজের ছেলেরা যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু মেয়েরা তা পারে না। এমন না যে মেয়েরা পরিশ্রম করতে পারে না, তারাও ছেলেদের সমান পরিশ্রম করতে পারে। কিন্তু একটা মেয়ে যখন ঘরের বাইরে পা রাখে, তখন চারিদিকে হাইনের দল তাকে গ্রাস করে তার সর্বনাশ করার জন্য ওত পেতে থাকে। তাই একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে গেলেও তার কারোর না কারোর সাপোর্ট দরকার হয়, সে যেই হোক না কেন। আমি জানি তানিয়া আমাকে ওর বাড়িতে থাকতে কখনো মানা করবে না, কিন্তু সেটাও তো একটা আশ্রিতার মতোই হবে। আর তাছাড়া কতদিনই বা তানির বাবা মা অন্য একটা মেয়েকে তাদের বাড়িতে রাখবেন? এক সময় না এক সময় তারাও বিরক্ত হয়ে যাবেন। তাই যেমনই হোক নিজের বাড়ি থাকা ভালো। আর সবচেয়ে বড় কথা, তারা আমাকে আপন না ভাবলেও আমি তো তাদের আপন ভাবি। যত যাই হোক দিন শেষে ওটাই তো আমার পরিবার। অন্য পৃষ্ঠা। জানো মা, মাঝে মধ্যে তোমার কথা ভীষণ মনে পড়ে। ইচ্ছে করে তোমার কাছে চলে যাই। তুমি খুব পচা মা, আমাকে একা রেখে কেন চলে গেলে? আমার এখানে ভালো লাগে না মা। এই নিষ্ঠুর পৃথিবীতে আমার কেউ যে নেই। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে দেখতে পারে না। জানো মা, আমার না অন্ধকারে অনেক ভয় লাগে। রাতের বেলা যখন ঝড়ের বাজ পড়ে তখনও ভয়ে কুঁকড়ে যাই, তবুও কেউ আসে না আমার কাছে ভয় কমাতে। না খেয়ে থাকলেও কেউ খেতে বলে না। আমি থাকতে চাই না এখানে, আমাকে তোমার কাছে নিয়ে যাও না মা। একটু পরেই আদিত্য ঠাস করে ডায়েরি বন্ধ করে ফেললো। আর পড়তে পারে না ও। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা করছে, চোখ দুটো লাল হয়ে গেছে। এমন একটা নিষ্পাপ মাসুম মেয়েটাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। ভাবতেই আদিত্যের দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো ভীষণ জ্বালাপোড়া করছে। হয়তো অশ্রু ঝরাতে চাইছে, কিন্তু ও তো পুরুষ মানুষ, আর পুরুষদের যে কাঁদতে নেই। আদিত্য আর বসে থাকতে পারে না, উঠে ব্যালকনিতে যায়। এখন আর একটু ফ্রেশ হওয়ার দরকার, না হলে ওর দম বন্ধ হয়ে যাবে। আদিত্য ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে দু হাতে গ্রিল ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। বাইরের দমকা বাতাসে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর আদিত্য নিজেকে একটু শান্ত করে ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি ছিটালো। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মাথাটা কেমন ব্যথা করছে, তাই আদিত্য কিচেনে গিয়ে একটা ব্ল্যাক কফি বানালো। তারপর কফি নিয়ে আবার বেডরুমে এসে বেডের উপর বসলো। কফিটা খেতে খেতে আবারও ডায়েরিটা পড়তে শুরু করলো। অন্য পৃষ্ঠা। ছোটবেলায় দাদি আমাকে রূপকথার কাহিনী শোনাতো, যেখানে আমার মতো একটা দুঃখী মেয়ে থাকতো, তারপর একটা সুন্দর রাজকুমার এসে তাকে রানী বানিয়ে নিয়ে যেত তার রাজ্যে। আমিও মনোযোগ দিয়ে শুনতাম। দাদি বলতেন আমার জন্য নাকি কোনো এক রাজকুমার আছে, যে আমাকে নিয়ে যাবে তার রাজ্যে। আমিও শুনে খুশি হয়ে যেতাম। দাদির কোলে মাথা দিয়ে স্বপ্ন দেখতাম একটা সুন্দর রাজকুমার সাদা ঘোড়ায় চড়ে এসে আমাকে নিয়ে যাচ্ছে তার রাজ্যে, আমাকে তার রানী বানিয়ে। কিন্তু বড় হতে হতে আমার এই ভ্রম চলে গেল। আমি বুঝতে গেলাম এগুলো সব শুধু কল্প কাহিনীতেই হয়, বাস্তবে কোনো রাজকুমার থাকে না। নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হয়। তানিও বলে আমার জীবনে নাকি কেউ আসবে যে আমার সব কষ্ট দূর করে দিবে। আমি ওর কথাই হেসে দেই। মেয়েটা সত্যিই একটু ফিল্মি, কারণ আমি জানি এসব কিছুই হবার নয়। শুধু শুধু এসব স্বপ্ন দেখে নিজেকে মিথ্যে আশা দিতে চায় না। কিন্তু ওই যে লোকে বলে না, মন মন যে বড় বেহায়া জিনিস, যতই বুঝাও না কেন সে তার মতোই চলে। আর তাই তো এত কিছুর পরেও এখনো মনের কোণে কোথাও না কোথাও ক্ষীণ একটা আশা বেঁধে রাখে, যে হয়তো কেউ না কেউ সত্যিই আসবে একদিন, যে আমার জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে তুলবে। তার কাছে হয়তো রাজাদের মতো বড় বড় প্রাসাদ না থাকুক, তার মনের ঘরে যেন আমার জন্য অসীম জায়গা থাকে। তার কাছে বড় বড় গাড়ি না থাকুক, শুধু পূর্ণিমা রাতে নৌকার উপর বসে তার কাঁধে মাথা রেখে যেন চাঁদটা দেখতে পারি। দিন শেষে আবারও মনকে ঝাড়ি দিয়ে বুঝিয়ে দেই যে এসব কিছুই হবার নয়, শুধু শুধু স্বপ্ন দেখে লাভ নেই। অন্য পৃষ্ঠায়। এখানে নূরের সাথে আদিত্যের দেখা হওয়া থেকে শুরু করে সবই লেখা আছে। এসব দেখে আদিত্যের মুচকি হাসলো। অন্য পৃষ্ঠা। ওই পচা লোকটা আবার এসেছে।
কেন আসে ওই জঘন্য লোকটা বারবার? ওকে দেখলেই আমার ঘেন্না লাগে। আজ আবার এসেছে। শেষমেশ কি আমার শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারবো না? তারপর জনি নূরের সাথে কি কি করেছে সবই লিখেছে এখানে। এসব পড়ে আদিত্যের মাথায় আগুন ধরে গেল। রাগে সারা শরীর ফেটে যাচ্ছে, কপালের রগ ফুলে উঠেছে, চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দুটো লাল অগ্নি হয়ে উঠেছে। অতিরিক্ত রাগের কারণে হাতে থাকা কফির কাপটা শক্ত করে চেপে ধরে, যার জন্য কাপটা ভেঙে যায়। কাপের কিছু টুকরোগুলো হাতের ভেতর ঢুকে হাত দিয়ে রক্ত বের হয়, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আদিত্যের। ওর তো এখন রাগে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। আদিত্য বেড থেকে উঠে সারা ঘরে পায়চারি করতে থাকে, দুই হাতের আঙুল দিয়ে চুল টেনে ধরে আছে। কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। বারবার নূরের সাথে হওয়া ঘটনার কথা মনে পড়তেই সারা রাগে কেঁপে উঠছে। আদিত্য সহ্য করতে না পেরে খাটের পাশে ছোট টেবিলের উপর থেকে ফুলদানিটা হাতে নিয়ে ফ্লোরে ঠাস করে আছাড় দিয়ে ভেঙে ফেললো। তারপর চিৎকার করে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ, ইউ ব্লাডি বিচ, হাউ ডেয়ার ইউ টু টাচ হার, ইউ ব্লাডি বাস্টার্ড, আই উইল কিল ইউ, আই উইল কিল দ্যাট ব্লাডি বিচ। এরপর আদিত্য ফোনটা বের করে তাসিরকে ফোন দেয়। তাসির ফোন রিসিভ করে কানে ধরতেই আদিত্য বলে ওঠে, আই ওয়ান্ট টু কিল হিম তাসির, আই ওয়ান্ট টু কিল দ্যাট বাস্টার্ড। হঠাৎ আদিত্যের এমন কথা শুনে তাসির হকচকিয়ে ওঠে। আদিত্য যে চরম পর্যায়ে রেগে আছে তা বুঝতে পেরেছে তাসির। তাসির আদিত্যকে শান্ত করার জন্য বলল, ওকে ওকে রিল্যাক্স, শান্ত হওয়া আগে, টেক এ ডিপ ব্রেথ, তারপর বল কি হয়েছে আর কাকে মারার কথা বলছিস। আদিত্য একটু শান্ত হয়ে তাসিরকে সবটা খুলে বলে। সবটা শুনে তাসির হতভম্ব হয়ে যায়। এতটুকু মেয়ের জীবনে এত কষ্ট, ভাবতেই তাসিরের খুব খারাপ লাগে। শেষের কথা শুনে তারও খুব রাগ লাগে। তারপর আদিত্যকে বলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, যা করার কাল করিস, আমরা আছি তোর সাথে। এখন একটু শান্ত হয়ে ঘুমিয়ে পড়, কাল আমরা এটা নিয়ে কথা বলবো, ওকে বাই। তাসিরের সাথে কথা বলার পর আদিত্য কাউকে ফোন করে বলে, শোন, একজনকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আমাদের গোডাউনে নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, খবরদার ওকে কেউ হাত লাগাবে না, যা করার আমি করব, মনে থাকে যেন। নূর বই খুলে একটু পড়তে বসেছে। ওষুধ খাওয়ায় জ্বরটা এখন আর নেই। গত দুদিন হলো কোনো পড়াশোনা হয় না, তাই আজ একটু পড়তে বসেছে। কিছুক্ষণ পড়ালেখা করার পর নূর রোজকার মতো ডায়েরি লেখার জন্য ব্যাগে হাত দেয়। ডায়েরি বের করার জন্য ব্যাগের ভেতরে ডায়েরি না পেয়ে নূরের কপাল কুঁচকে আসে। ব্যাগের ভেতর থেকে সব বের করে ভালো করে খুঁজতে থাকে। নূর চিন্তায় পড়ে যায়, মনে মনে ভাবে, ব্যাগেই তো রেখেছিলাম, কোথায় গেল। সারা ঘরে পাগলের মতো ডায়েরিটা খুঁজতে থাকে নূর। কোথাও না পেয়ে নূর নিচে বসে কান্না শুরু করে দেয়। দাদির দেওয়া শেষ স্মৃতিটাও ধরে রাখতে পারলাম না। লোকে ঠিকই বলে, তুই আসলেই একটা অপয়া, কোনো কিছুই ধরে রাখতে পারিস না, সবকিছু হারিয়ে ফেলিস। নূর কান্না করতে করতে নিজেকেই বকতে থাকে। গত 1 ঘন্টা যাবৎ নিজের জিমিং রুমে বক্সিং ব্যাগের সাথে বক্সিং করে যাচ্ছে আদিত্য। এই মুহূর্তে নিজেকে শান্ত করার এটাই একমাত্র পদ্ধতি ওর কাছে। যত রাগ এই বক্সিং ব্যাগের ওপর ঝাড়ছে। মনে হচ্ছে বক্সিং ব্যাগকে নয়, ওই জনিকে মারছে। কিছুক্ষণ পর একটু ক্লান্ত হয়ে বক্সিং করা থেমে যায়। বক্সিং ব্যাগকে 2 হাতে ধরে তার সাথে মাথা ঠেকিয়ে হাঁপাতে থাকে। নিজেকে একটু শান্ত করে মাথা তুলে দাঁড়ায়, তারপর হাতের গ্লাভসগুলো খুলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে টি শার্টটা খুলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। 2 হাত দেয়ালে ঠেকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। শাওয়ারের পানি সব মাথা আর পিঠ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। আদিত্য চোখ বন্ধ করে শুধু নূরের কথা ভাবছে। ওই নিষ্পাপ মায়াবী মুখটার পেছনে কত কষ্ট লুকিয়ে আছে, কত কিছু সহ্য করতে হয়েছে ওকে। এই জন্যই মেয়েটা এত মনমরা হয়ে থাকে। আদিত্য মনে মনে প্রমিস করছে, যে করেই হোক নূরকে আর কোনো কষ্ট ভোগ করতে দিবে না। তার জন্য যা করতে হয় সে করবে। ওই নিষ্পাপ মেয়েটাকে আর কোনো কষ্ট পেতে দিবে না। ক্যাম্পাসে মনমরা হয়ে বসে আছে নূর। ডায়েরিটার জন্য ওর অনেক খারাপ লাগছে। দাদি ওকে শখ করে কিনে দিয়েছিল আর বলেছিল নিজের মনের সব কথা এই ডায়েরিতে লিখবি। আমিও দাদির কথা মতো বড় হওয়ার পর থেকে আমার মনের সব কথা ওই ডায়েরিতেই লিখতাম। ধীরে ধীরে ডায়েরিটা আমার অনেক প্রিয় বন্ধু হয়ে গিয়েছিল, আর শেষ পর্যন্ত কিনা ওটাও আমাকে ছেড়ে চলে গেল। নূরের ভাবনার মাঝেই তানি এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, জানু, তোকে খুব মিস করেছি এই 2 দিন, কেমন আছিস তুই। তারপর নূরকে ছেড়ে সামনাসামনি হয়ে বসলো তানি। নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি রে, কি হয়েছে তোর, মুখটা এমন প্যাঁচের মতো বানিয়ে রেখেছিস কেন। নূর তানির দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, জানিস আমার ডায়েরিটা না হারিয়ে গিয়েছে। কাল ব্যাগে করে ভার্সিটি নিয়ে এসেছিলাম, বাসায় যেয়ে দেখি নেই। কত খুঁজলাম, কোথাও পেলাম না। তানি বলল, নেই মানে কোথায় যাবে, ব্যাগ থেকে কি আর একা একাই হাওয়া হয়ে যাবে। নূর মুখ ছোট করে বলল, জানি না। আরে চিন্তা করিস না, আমার মনে হয় কোথাও পড়ে গেছে, পেয়ে যাবি নিশ্চয়ই।
আচ্ছা তুই মনে কর তো কাল কোথায় কোথায় গিয়েছিলি, হয়তো সেই সব জায়গায় কোথাও পড়েছে, আমরা খুঁজলেই পেয়ে যাব। তানির কথায় নূরের হুঁশ আসে। ওর কথা মতো নূর মনে করতে থাকে কাল কোথায় কোথায় গিয়েছিল। নূর একটা একটা সব মনে করে আর সেখানে সেখানে ওরা দুজন খুঁজতে শুরু করে। প্রথমে ক্লাসে, তারপর কৃষ্ণচূড়া গাছের নিচে, কিন্তু কোথাও পায় না। তানি নূরকে জিজ্ঞেস করে আর কোথাও যাসনি? তখন নূরের মনে পড়ে কাল তো ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল, ওখানে পড়ে নিত। তানি বলে, কি রে কি ভাবছিস, গিয়েছিলি আর কোথাও? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। তানি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায়? হসপিটালে। তানি চমকে যেয়ে বলে উঠল, কি? কেন, কি হয়েছে তোর? অসুস্থ হয়েছিলি তুই? আরে আরে থাম বলছি। তারপর নূর তানিকে কালকের সব ঘটনা বলে, জনির ঘটনাটাও বলে। বুঝতে পেরেছি। আমার মনে হয় ডায়েরি আদিত্য ভাইয়ার গাড়ির ভেতরেই কোথাও পড়েছে, কারণ হসপিটালের ভেতরে শুধু তোকে নিয়ে গেছে, ব্যাগ তো গাড়ির ভেতরেই ছিল, তাই হয়তো ডায়েরি গাড়ির ভেতরেই কোথাও পড়েছে। বুঝতে পেরেছিস? তুই চিন্তা করিস না, ক্লাস শেষে আদিত্য ভাইয়ার কাছে জিজ্ঞেস করিস, যদি উনি পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোকে দিয়ে দিবে। নূর খুশি হয়ে গেল। যাক, তাও তো একটা আশা আছে, হয়তো ডায়েরিটা পাওয়া যেতে পারে।